ভারত পাকিস্তানের সম্পর্ক মনে করেন সরাসরি যুদ্ধ না হলেও সবসময় যুদ্ধংদেহী। সবসময় ভারতের রাজনীতি আমার তো মনে হয় যে মানে তাদের রাজনীতি 70% পলিটিক্সে ডিপেন্ড করে পাকিস্তানকে কে কতটা জোরে গালি দিতে পারলো কি পারলো না তার উপর। এবং এটাকে তারা বিভিন্ন প্রক্রিয়া একদম ঘরে ঘরে ছড়াই দিতে পারছে। ঘরে ঘরে এমনভাবে ছড়াই দিচ্ছে যে কিছু বললেই বলে তোমাকে পাকিস্তান পাঠিয়ে দেবো, তুমি পাকিস্তান চলে যাও, এখানে কেন এগুলো বলছো, এই ধরনের একটা স্লোগান কিন্তু তারা ওখানে চলছে। এবং ভারতের রাজনীতিটাও এখন এরকমই হচ্ছে যে কে কতটা পাকিস্তান বিরোধী এটার উপর ডিপেন্ড করছে। এটা নিয়ে তারা মুভি বানাচ্ছে, একটার পর একটা মুভি বানাচ্ছে, এবং সেই মুভিতে তাদের ইন্ডিয়ান ফোর্সকে বিরাটভাবে নায়ক হিসেবে দেখানো হচ্ছে, যেটা বাস্তবে কতটা ছিল বলা কঠিন। তো এগুলো কিন্তু আমরা দেখছি বিভিন্ন রকম। একটা দেশের মানুষের মনোজগৎটাকে পরিবর্তন করার জন্য তো অনেক কিছুই কাজ করে, সবভাবেই তাদের মধ্যে এটা আসলে যতটা না এন্টি পাকিস্তান সেন্টিমেন্ট, তার চেয়ে বেশি হলো তারা ছড়িয়ে দিতে যাচ্ছে এন্টি ইসলামিক সেন্টিমেন্ট, এন্টি মুসলিম সেন্টিমেন্ট। এটা ভারত, এটা তাদের পলিটিক্স। এখন ওদের যারা ক্ষমতায় আছেন তারা এই সেন্টিমেন্টটাকে পুঁজি করে আসেন, মানে ক্ষমতায় আছেন। একটা জিনিস লক্ষ্য করেন, ভারতের এমন অনেক রাজ্য আছে যেখানে অ্যাবাভ 30% লোক হলো মুসলমান। আমি কাশ্মীরের কথা বাদ দিলাম, ওখানে তো অ্যাবাভ 90% মুসলমান। তো অ্যাবাভ 30% 35% হলো মুসলমান। তো তারা যখন এই ধরনের একটা সেন্টিমেন্ট যখন তারা মার্কেটিং করে, তখন তারা কিন্তু জানে যে এই সেন্টিমেন্টটা মার্কেটিং করলে পরে আমার পলিটিক্সে এই 30% ভোটকে আমাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। এবং যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে বলে তুমি 30% ভোট পাবা না, বাদ বাকি নিয়ে তুমি আলোচনা করো। তো তাদের জন্য কিন্তু রিস্কি। কিন্তু দেখেন এই রিস্কেও কিন্তু বিজেপি বিজয়ী হচ্ছে বারবার। কেন হচ্ছে? এই কারণে মুসলমানের বাইরে যারা আছেন, এই 65% যারা পপুলেশন আছেন, ভোটার আছেন, এদের মধ্যেও কিন্তু ওরা কিন্তু একটা বড় অংশকে, যে আউট অফ 65% তারা 80% কিন্তু তারা তাদের মধ্যে নিয়ে আসতে পারছে। এই যে নিয়ে আসতে পারাটা, এটা কিন্তু টোটাল সোসাইটির মধ্যে তারা কিন্তু এই চেঞ্জটাকে আনতে পারছে। টোটাল সোসাইটিকে তারা খাওয়াইতে পারছে যে এন্টি মুসলিম সেন্টিমেন্টটা ভারতের জন্য প্রয়োজন। এইটা এবং এই দেশটা আনফর্চুনেটলি অথবা আনফর্চুনেটলি বলবো আমি, এই দেশটা হলো আমাদের সবচেয়ে প্রতিবেশী দেশ, একমাত্র প্রতিবেশী দেশ আমাদের। এখন এটা আমার জন্য তো অবশ্যই ঝুঁকিপূর্ণ। এবং এইটার প্রভাবটা কীভাবে ঝুঁকিপূর্ণ? তারা কেবল আমার এখানে ফিজিক্যালি আসবে তা না, এই সেন্টিমেন্ট যদি ওখানে থাকে তো আমাদের এখানে দেশের মানুষের মধ্যেও, আমরা এখানে মনে করেন আবার অ্যাবাভ 90% মুসলমান আছি, তো আমাদের মধ্যে কিন্তু এই সেন্টিমেন্ট, এটা একটা কিন্তু রিভার্স একটা রিয়াকশন কিন্তু এখানে হয়। এবং এই কোনো রিয়াকশনে আসলে কিন্তু প্রয়োজনীয় না। এটা কেবলমাত্র রাজনীতির জন্য, এটা কিন্তু ধর্মের জন্য না। তারা কিছু পলিটিক্যাল লিডার থাকে, তারা মনে করে এটা ব্যবহার করে আমি পলিটিক্সে ভালো করব, আমি ইলেকশন করব, আমি ক্ষমতায় থাকব। এই হলো মূল বিষয়টা। ভারত পাকিস্তানের মধ্যে যদি পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় তাতেও আমি অবাক হব না। কারণ আমি ওই দিন দেখলাম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে যে আমাদের যে 17টা 18টা পারমাণবিক বোমা আছে এগুলিকে শেলফে সাজায় রাখার জন্য নাকি। তো বোঝাই যাচ্ছে জিনিসটা কি। আর পাকিস্তান তো মনে করেন, সেখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অনেকেই ভারতে বলছে যেটা বাংলাদেশ থেকে উস্কে দেওয়া হয়েছে, আমরা মিডিয়ায় এরকমটা বলতে শুনেছি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশকে এর মধ্যে বাংলাদেশ থেকে পাকিস্তানকে উস্কে দেওয়া হচ্ছে? তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? বাংলাদেশকে এর মধ্যে টানার কারণটাকে এটা ভারতের কোন মিডিয়া আমাদের ব্যাপারে লিখছে আমি জানি না, এবং সে কি খেয়ে লিখছেন তাও বলতে পারবো না। এটা বলছি পাকিস্তানের মতো আমি উস্কে ভাই, পাকিস্তানের মাথা কি আমার চেয়ে ঠান্ডা নাকি? ওরা তো এমনি গরম। যেই দিন তারা সিন্ধু নদীর পানির কথা বলছে, ওই দিন পাকিস্তান যে সমস্ত কথাবার্তা বলছে, আমাদের বাংলাদেশের কোনো পলিটিশিয়ান এরকম ভাবে তো আমি আমার দেশে যখন গঙ্গার পানি আসে না, তিস্তার পানি আসে না, ওই ভঙ্গিতে বলতে শুনি না। ওদের মাথা যথেষ্ট গরম আছে, কিন্তু এটা আমাদের উস্কে দেওয়ার কি আছে এটা আমি বুঝলাম না। অনেক ঝুঁকি এখানে এটাকে আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো কি, এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার বিবেচনায় এখতিয়ার এই সরকারেরই নাই। এই সরকারের এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাই। তারা কেন এই ধরনের আগ বাড়িয়ে করছে আমি বুঝতে পারছি না। এই সরকার এখন দেশ পরিচালনা করছে, এই সরকার রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে। তাহলে কোথায় পাইছেন আপনি এটা? রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে, তো জনগণ দিয়েছে, কোথায় পাইছেন আপনি? জনগণ, রাজনৈতিক দলগুলো তো ওই সময় হিট অফ দ্য জনগণের প্রতিনিধি না, এটা মানতে রাজি না। আমি দিইনি, আমি দিয়েছি একজন জনগণ, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না।
আমি এই সরকারকে ম্যান্ডেট দিইনি। তো আমি যদি এটা বলি তাহলে আমার মতো এরকম লোক অনেক আছে যারা কোনো পলিটিক্যাল পার্টি করে না। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না। আমি পলিটিক্যাল পার্টি করে না এমন লোকের সঙ্গে বাংলাদেশে অ্যাবাউট 50%। তারা বলে না কিছু, তারা বলে না কিছু। এবং ওই লোকগুলি কিন্তু হাসিনার পতনের সময় সক্রিয় ছিল। তারা যখন সক্রিয় হয় তখন দেশে একটা ঘটনা ঘটে। আর তারা যখন সক্রিয় না হয়, পলিটিক্যাল পার্টির বিবৃতি দেয়, মিছিল করে, মিটিং করে, কাজের কাজ কিছু হয় না। বিএনপি অনেক মিছিল করছে, সরকার নামাইতে পারে নাই। সরকার নামানোর জন্য এই নন পলিটিক্যাল মানুষগুলোকে দরকার হয়েছে। এই সরকারের যুদ্ধ ঘোষণা করার কোনো ম্যান্ডেটই নেই। এবং সরকারের উচিত ছিল এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়ার আগে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসা। যখন একটা স্বাভাবিক অবস্থা থাকে, যখন একটা রেগুলার গভর্নমেন্ট থাকে, তখনও যদি কোনো যুদ্ধ ঘোষণার মতো বড় ঘটনা ঘটে, এই রেগুলার গভর্নমেন্টের যে পলিটিক্যাল পার্টিটা থাকে, যে সরকার থাকে, তারাও বিরোধী দলগুলির সঙ্গে বসে আলোচনা করে। আর আমাদের এই সরকার কারো কোনো গুণলই না, কারোর সঙ্গে কোনো আলাপই করলো না। তারা ডিসিশন দিয়ে দিল মানবিক করিডোর দিবে। এটা দেওয়ার ইখতিয়ার তার কে দিছে? তারা কে দিছে এটা করার ইখতিয়ার? এটা কি তার বাড়ির প্রত্যেক সম্পত্তি নাকি যে আমি এখানে একটা পদ দিয়ে দিলাম? এটা হইলো একটা যৌথ পরিবারেও বড় ভাই ইচ্ছা করলে একদিক দিয়ে একটা পদ দিতে পারে না, অন্য ভাইদের মতামত দিতে হয়। আপনি যে পদটা দিচ্ছেন এটা আপনার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। মাথায় রাখবেন, আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। আমাদের এখনো কূটনৈতিক সম্পর্ক মিয়ানমারের সঙ্গে। তো মিয়ানমারে জানতা বলি আর যাই করি, তাদের বিরুদ্ধে তো আমরা মিয়ানমারে আমরা গেছি না। মিয়ানমারের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমাদের রাষ্ট্রদূত আছে মিয়ানমারে। তো মিয়ানমারের সঙ্গে আরাকান আর্মিরা ফাইট করতেছে। আপনি আরাকান যে জায়গাটা দখল করেছে সেই জায়গায় আপনি মানবিক সহায়তা দেবেন, জাতিসংঘ বলছে। কারণ জাতিসংঘ নিজেরা তাদের ব্যবস্থাপনায় পাঠাতে পারে না। তারা আকাশ পথে পাঠাক, তারা নৌপথে পাঠাক, আমার ভূখণ্ডকে ব্যবহার করতে হবে। কারণ কালকে যদি এইটা পাঠানোর পরে কালকে যদি মিয়ানমার বলে তোমরা আমাদের সঙ্গে যারা আমাদের যারা বিদ্রোহী, তোমরা তাদেরকে হেল্প করতেছো, এটা বলে আমাদের আক্রমণ করে, তখন আমাদের পিছনে কে আসবে? তখন তো আমরা আরেক গাজা হবো ভাই। এগুলি কার প্ল্যান? এটা আন্তর্জাতিক কার প্ল্যান? কোন গভর্নমেন্টের প্ল্যান? এটা কি আমেরিকার প্ল্যান না কার প্ল্যান? এটা বুঝতে হবে ভাই। এখানে একটা নাটক চলতেছে। ভারত, আমেরিকা, চীন, এই তিন দেশের দৃষ্টি হলো মিয়ানমারের প্রতি। কারণ মিয়ানমার হলো মনে করেন সবাই এখানে আসার চেষ্টা করতেছে। আর মাঝখানে আমি শখ করে বলতেছি, তুমি তো স্যান্ডউইচ খাবা, আমার এই স্যান্ডউইচের মধ্যে ঢুকাও। এইগুলি বলে এগুলি ভয়ঙ্কর সমস্ত পদক্ষেপ নিচ্ছে এই গভর্নমেন্ট। এটা আমার এখন আমার সন্দেহ হচ্ছে এই গভর্নমেন্ট আসলে নিজে এগুলি করতেছে না, অন্য কারো কারণে করতেছে। কিন্তু সেখানে আমরা যেটা জানি যে রাখাইনে মানবিক সহায়তা যদি পৌঁছানো না যায়, সেখানে দুর্ভিক্ষ হতে পারে। সেখানে এই বিষয়টাও তো মাথায় রাখতে হবে যে হতে পারে গাজায় দুর্ভিক্ষ হচ্ছে না, আমি কি করতে পারতেছি? গাজা আপনি ফিলিস্তিনের ম্যাপটা দেখেন ভাই, সেই ব্যাপার আশেপাশে সৌদি আরব, মিশর, আপনার জর্ডান, সবগুলো তো মুসলিম কান্ট্রি। তারা কি করতেছে? আপনি বলছেন এটা কোনোভাবে দেয়া উচিত না? একদম উচিত না। এটা ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনতে পারে। বেস্ট ভাবে দেখছেন কোনটা? এই যে প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউয়ে যে কথাটি বলেছেন তিনি, এবং তার কথাটা এরকম জনগণ চায় বলছেন না, এটা শেখ হাসিনাও বলতো জনগণ চায়। কারণ শেখ হাসিনা যে জনগণের সঙ্গে মিশতেন, তারা বলতো আপনি থাকেন, অনন্তকাল থাকেন বলতো। সব সরকারে যার সঙ্গে মিশেন তারা খুব তার কাছের কিছু লোক থাকে, তাদের সঙ্গে মিশেন, তাদের কাছ থেকে মতামত নেন, তারা বলেন হ্যাঁ আপনি থাকেন। ঈদের নামাজ পড়ার সময় কয়েকজন লোক সে ওনার হাত মিলিয়েছেন, ওনারা বলেছেন আপনারা থাকেন। ওনারা থাকতে বলছেন যে না, এটাই তো জনগণ অনেক বড় ব্যাপার, জনগণ অনেক বড় ব্যাপার। কাজে জনগণ চান এই কথাটা যদি উনি ফিলও করেন যে জনগণ চায়, ওনার উচ্চারণ করাটা আমি মনে করি ঠিক হয় নাই। উনি একটু উচ্চারণ করতে পারেন না যে জনগণ চায়, এটাই হলো সেরা বিকল্প। নো, উনি যদি খুব ভালো করেন। উনি সেরা বিকল্প ঠিক কিভাবে বলেননি, আমি একটু কোট করি আবার পড়ি ওনার। উনি বলেছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। একই তো, অন্তর্বর্তীকালীন মানে সরকারটাই আমাদের জন্য ভালো সমাধান, ঠিক না তো? এটা অন্তর্বর্তীকালীন সরকার ভালো সমাধান অন্তর্বর্তীকালের জন্য।
কতদিনের জন্য? কতদিনের জন্য? আর জনগণ এখন মানে চাচ্ছে না যে বিএনপির নেতারা যে প্রতিদিন বক্তৃতা দিচ্ছে ওগুলি জনগণ না, ওগুলি দেখে জনগণ মনে হয় না? বিএনপি নেতারা যে প্রতিদিন বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, কেউ কেউ বলতেছে পারলে তারা আগে দেন, ওদের দেখে ওনার জনগণ মনে হয় না? ওনারা কি অন্য দৃষ্টি আসছে? ওনারা কি মানুষ না? তো উনি কিভাবে বলেন জনগণ বলতেছে তারা নির্বাচনের জন্য এখনো হয় নাই? হয়েছে তো। ফুয়াদ ভাই বললেন যে বিএনপি 18 বছর ধরে ইলেকশন করে না, তাদের একটা তাগিদ আছে। আরে বিএনপি আলাপ ছাড়েন আপনি ভাই। এদেশের মানুষ যাদের বয়স 30 বছর হয়ে গেছে তারা জীবনে কোনো ভোট দেয় না, যারা জানে না কে ভোট দিতে হয়, তারা অস্থির হয়ে গেছে ভোট দেওয়ার জন্য। বিএনপি পাশ করবে কিনা না করবে পরে আলাপ, কে পাশ করবে আগে ধরতেছেন কেন? 91-ও আওয়ামী লীগ মনে করছিল তারা পাশ করবে, পাশ করছে, কাজে ওইটা ধরেন না। কে পাশ করবে না করবে এটা ইলেকশন হওয়ার পরে বোঝা যাবে। বাট জনগণ ভোট দিতে চায়, জনগণ বলতে চায় যে আমার শাসন ক্ষমতায় কারা থাকবে সেটা আমি নির্বাচন করব, এটা আমার মৌলিক অধিকার, আমি এই অধিকারটা প্রয়োগ করতে চাই। আপনি কে বলার যে আমি নির্বাচন এখন দিব না তখন দিব? কেন ভাই, এটা আপনার কাছে অনুগ্রহ নাকি? আপনি একটা অল্প সময়ের জন্য আসছেন, জনগণের এই চাহিদা মিটায় চলে যাবেন, আলোচনা শেষ, আলোচনা শেষ। এটা ভিন্ন প্রসঙ্গে যে আপনি জানেন যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সাথে একটি প্রেস কনফারেন্সে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্ন করাকে কেন্দ্র করে তাদের চাকরি চলে যায় এবং একটি টেলিভিশনের নিউজও বন্ধ ছিল। আপনি কিভাবে দেখেন অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট? আমি আপনার মন্তব্য শুনতে চাই যে জার্নালিস্টরা যে এই প্রশ্নগুলো করছে এবং এই প্রশ্নের মধ্যে একরকম মন্তব্যও আছে, সেখানে কি আপনার কাছে এমন মনে হয়েছে যে জুলাই আগস্ট এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাই যেন প্রচার করার তাগিদ বা প্রয়াস ছিল সেই প্রশ্নগুলো? জার্নালিস্ট প্রশ্ন করতে পারে, আমি জার্নালিস্টের প্রশ্ন কীভাবে হবে এই ব্যাপারে আমি মনে করি না যে পৃথিবীর কোনো ব্যক্তির এটা এখতিয়ার আছে তুমি প্রশ্ন কেমন করবা এটা আমি নির্ধারণ করে দেবো। এরকম মন্তব্য ছিল, থাকতে পারে মন্তব্য, সেটা মন্দ প্রশ্ন হবে, সেটা প্রশ্ন হিসেবে মন্দ প্রশ্ন হবে, কিন্তু এই প্রশ্ন করার জন্য আপনি যা চাকরি খেয়ে ফেলাবেন এটা হতে পারে না। হচ্ছে নাকি দেশে? দেখেন আমি একটা কথা বলি, এটা সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করছেন, যে উপদেষ্টাই হোক, ওনার প্রশ্ন কমন পড়ে নাই, এটা আমরা ছোটকালে দেখতাম, পরীক্ষা খারাপ হলে বলতাম প্রশ্ন কমন পড়ে নাই, ওনারও প্রশ্ন কমন পড়ে নাই, উনি খেপে গেছেন। এরকম আমরা অনেক সময় এরকম হয়েছে, এরকম এটা একটা মানবিক বৈশিষ্ট্য, এটা হতে পারে। অথবা প্রশ্ন বেকায়দা এরকম প্রশ্ন হতে পারে। কিন্তু আমার কথা হলো কি, উনি যে ফোন করে বলছেন পত্রিকা মিডিয়াকে যে আপনারা ওই লোককে বাদ দেন, এটা আমি বিশ্বাস করি না। হয়েছে কি আমি বলি আপনাকে, প্রত্যেকটা মিডিয়ার যারা মালিক এরা বেসিক্যালি হলো গিয়ে আপনার অনৈতিক ব্যবসার সঙ্গে অভ্যস্ত, এবং এই মালিকরা সবসময় সরকারকে তোষণ করতে পছন্দ করে। সরকার প্রধান কে, সরকারে কে আছে, এটা ইম্যাটেরিয়াল, তাদের কাছে ম্যাটার করে। আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করি এর জন্য সরকারের সঙ্গে আমাকে সুসম্পর্ক রাখতে হবে। আমি কোনো অবস্থাতেই সরকার আমার উপর আনহ্যাপি হবে, আমার প্রতিষ্ঠানের উপর আনহ্যাপি হবে, এটা আমি মানব না। যার যত বড় ব্যবসা সে তত বেশি সতর্ক। দীপ্ত টিভি ওনার বিশাল ব্যবসা, ডিমের ব্যবসা, টোকা লাগলে ডিম ভেঙে যায়। তুমি তো আরো বাপরে বাপ, এই লাইনে আমি যাবো না। উনি নিউজই বন্ধ করে দিচ্ছে। ভাই আপনাকে টিভি খুলতে বলছিল কে ভাই? কারণ বাজারের পাশেই তো দোকান খুলছেন, ব্যবসা করেন, টিভি খুলতে বলছে লোকে, টিভি তো খুলছে ওই কারণে। এগুলো ব্যবসায়ীদের দোষ। আপনি দেখেন এটিএন বাংলা একই জিনিস, মাহফুজুর রহমান একই মতলব যে আমি সরকারের সঙ্গে কোনো ঝামেলায় যাব না। এখন আপনার কি মনে হয় না যে ব্যবসায়ীদের, তাদের আমরা তো দেখেছি যে সাংবাদিকদের কিভাবে এর আগে নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে তাদের চাকরি চলে গেছে, তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, এখন কি সময় আসেনি যে প্রফেশনাল জার্নালিস্টদের নেওয়ার জন্য? আপনি বললেন যে জার্নালিস্টরা প্রশ্ন করতে পারে, ব্যাড কোয়েশ্চেনও করতে পারে, কিন্তু আমি যদি একটু প্রশ্নটা পড়ে শোনাই আপনাকে। জুলাই আন্দোলনে তিনি প্রশ্ন করছেন, জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা 1400 আপনি কিভাবে বলেন? এটা তো তারা যারা রাজনীতিবিদ তারা বলবে, তাকে সাজেস্ট করছেন। তো এটা এই কথাগুলো তো আসলে আওয়ামী লীগের নেতারা বাইরে থেকে এ ধরনের কথা বলছে, তার মানে কি যে আওয়ামীর যে প্রবণতাটা ছিল সেই প্রবণতা তাদের মধ্যে যে ফ্যাসিস্ট প্রবণতা ছিল তাদের সেটাও সাংবাদিকদের মধ্যে থাকতে পারে। আপনি কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ শূন্য করে ফেলেছেন? আওয়ামী মনোভাবাপন্ন লোক কি নাই? ব্যবসায়ীর মধ্যে নাই, ডাক্তারের মধ্যে নাই, প্রকৌশলীর মধ্যে নাই, সাংবাদিকের মধ্যে নাই, সব বাদ দিয়ে দেবেন আপনি? সব বাদ দিতে পারবেন না। এখন উনি বলছে কি, যেমন ফিগারটার কোশ্চেন করছি, এই ফিগার নিয়ে প্রশ্ন আছে না? জামাতে ইসলাম একটা 10 ভলিউমের বই বাই করছে,
সেই বইয়ের মধ্যে নিহতের সংখ্যা হলো 691 জন, এবং 691 জনের তারা নাম, ঠিকানা, এনআইডি কার্ড পর্যন্ত দিয়ে দিছে। আপনি বলতেছেন 1500, সেটাই যে কারেক্ট সেটাও তো নিশ্চয়ই আমি না। রাখেন আমি বলি আপনাকে, ওরা তো এনআইডি কার্ড পর্যন্ত দিচ্ছে না ভাই। আমি ওইটাকে ওই 691 জনকে আমি কারেক্ট মনে করি, কারণ তারা তো তাদের মৃতদেহের ছবি দিচ্ছে, তার ফ্যামিলির ছবি দিচ্ছে, আগের ছবি দিচ্ছে, কিভাবে মারা গেছে তার ঘটনা বর্ণনা করছে, তারপরে তার এনআইডি কার্ডের ছবি দিচ্ছে, এবং মানে 80% ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট দিচ্ছে। অথেন্টিকেট কি হতে পারে? না, আমি বলছি যে এটা তার চেয়ে বেশি হতে পারে। সংখ্যাটা ওখানে যে থেমে থাকবে তা আমি আপনাকে বলি থেমে থাকবে না, এটা চলবে। মুক্তিযুদ্ধের তালিকাও কিন্তু চলছে অনন্তকাল, চলবে, কোনো সমস্যা নাই। বাট আমি বলতে যাচ্ছি কি, যে সরকার এতদিনে এই 9 মাসে সরকার করছেটা কি? তারা কি একটা অ্যাকুরেট তালিকা করতে পারে না? তারা কেন উদাহরণ দেয় কি, জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে 1500। তা আপনাকে জাতিসংঘের রিপোর্টের উপর ডিপেন্ড করতে হয় কেন? আপনি কেন এখন পর্যন্ত একটা অথেন্টিক তালিকা করতে পারলেন না? দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হলো গভর্নমেন্ট, তারা কেন করতে পারলো না? যদি তারা করতে পারতো তাহলে তো এত ঝামেলা হইতো না রে ভাই, যে এত আলোচনা হয় না। তাহলে সেই ব্যর্থতা স্বীকার করছে